হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অক্সিজম ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে তাপ। তাপ চ্যাপ্টারটা মোটামুটি ডেরিভেশন বা থিওরি রিলেটেড অ্যাসপেক্টগুলো একটু কম, অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড অ্যাসপেক্ট বেশি এবং কনসেপচুয়াল জায়গা। তো আমাদের যে ডেরিভেশন পারপাসে যে ক্লাসগুলো হচ্ছে সেখানে আমরা খুব শর্টেই এই সেকশনটাকে উড়িয়ে দিতে পারি। খুব চট করে দেখে নেওয়া যাক কি কি ইম্পর্টেন্ট ডেরিভেশন এখান থেকে বা থিওরিটিক্যাল জিনিস এখান থেকে দিতে পারে। প্রথম যেটা আমাদের একটা তো চ্যাপ্টার আছে থার্মোমেট্রি বা থার্মোমিতি, যেখানে ওই টেম্পারেচার স্কেলের চেঞ্জিং এর ওপর কোশ্চেন থাকতে পারে, সেটা আমরা তো নিউমেরিক্যালে করেই নেব। কঠিন তরল এবং গ্যাসের যে প্রসারণ আছে তার মধ্যে প্রথমে কঠিন প্রসারণের ক্ষেত্রে যে রৈখিক প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফা বিটা গামা, এই তিনটের মধ্যে রিলেশন খুব ইম্পর্টেন্ট, বার করতে দিতে পারে। ঠিক আছে, তো প্রথম কথা আমরা যদি ধরে নিই যে একটা কিউব, একটা ঘনক ধরে নিচ্ছি, ঠিক আছে, একটা ঘনক ধরে নিচ্ছি। ধরা যাক আমাদের কাছে একটা ঘনক আছে, ঠিক আছে, একটা কঠিন ঘনক আছে যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। তো এল যদি হয় বাহুর দৈর্ঘ্য, তাহলে এর ক্ষেত্রফল কত? প্রত্যেকটা সাইডের ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য ঘনকের, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এল, সুতরাং ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? এক একটা সারফেসের ক্ষেত্রফল, এক একটা সারফেসের ক্ষেত্রফল। টোটাল 6টা সারফেস আছে, বাট আমরা আপাতত একটা সারফেসের ক্ষেত্রফল নিয়ে কথা বলছি। এক একটা সারফেসের ক্ষেত্রফল কত? এক একটা সারফেসের ক্ষেত্রফল ইকুয়ালস টু এল স্কয়ার। ঠিক আছে, এটাকে আমরা এ বলছি। এবার ধর এটাকে উত্তপ্ত করা হলো, আচ্ছা, এবং আয়তন কত? আয়তন কত? ঘনকের মোট আয়তন, সেটা হয়ে গেল ভি ইকুয়ালস টু এল কিউ। এবার আমি যদি বলি এটাকে আমি উত্তপ্ত করলাম, এটাকে আমি কি করলাম? উত্তপ্ত করলাম, তাহলে কি হবে? এটাকে উত্তপ্ত করা হলো, উত্তপ্ত করা হলো। ঠিক আছে, তো যখনই আমি এটাকে উত্তপ্ত করলাম, গরম করলাম, উত্তাপ, উত্তপ্ত করার ফলে এর কি হবে? এর দৈর্ঘ্য, প্রস্থ, মানে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল, আয়তন সবই পরিবর্তন হবে, সবই বাড়বে। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম ভাবি যে আহ, দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি সেটা হলো গিয়ে ডিএল, খুব অল্প পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি আমরা ধরে নিচ্ছি, ক্ষেত্রফল বৃদ্ধি ধরে নিচ্ছি ডিএ, আয়তন বৃদ্ধি ধরে নিচ্ছি ডিভি। তাহলে রৈখিক রৈখিক প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়ালস টু কি লিখবো? আলফা ইকুয়ালস টু লিখবো ডিএল বাই এল ইন্টু ডি থিটা, যেখানে ডি থিটা হচ্ছে কি উষ্ণতার পরিবর্তন, ঠিক আছে, ডি থিটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন। সিমিলারলি বিটা ইকুয়ালস টু কি লিখবো? ডি এ ক্ষেত্রফলের পরিবর্তন বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু ডি থিটা। গামা ইকুয়ালস টু ডিভি আয়তন পরিবর্তন বাই প্রাথমিক আয়তন ডি থিটা। ঠিক আছে, এবার খেয়াল কর এই যে যেহেতু এই চেঞ্জগুলো খুবই ছোট, আমরা এরার অ্যানালিসিস যেভাবে করেছিলাম একদম সেইভাবেই করতে পারি। তো আমরা প্রথমে এল স্কোয়ারকে ধরলাম, ক্ষেত্রফল এল, এ ইকুয়াল টু কি এল স্কোয়ার, এ ইকুয়াল টু এল স্কোয়ার। তাহলে কি আমরা লিখতে পারি এই জিনিসটা যে ডি এ বাই এ ইকুয়ালস টু 2 ডেল্টা এল বাই এল, লিখতে পারি। দেখ একদম এসেই এরার অ্যানালিসিস যেরকম ছিল, পাওয়ারটা আগে আসতো, পাওয়ারটা আগে চলে আসলো 2 ডেল্টা এল বাই এল। ডেল্টা এল বাই এল না লিখে আমরা ডিএল বাই এল লিখি, ডিএল বাই এল। এবার দুদিকে কি করছি? থিটা দিয়ে ডিভাইড, ডি থিটা দিয়ে ডিভাইড করে দিই, ডি থিটা দিয়ে ডিভাইড করে দিই। এদিকেও ডি থিটা নিলাম, এদিকেও ডি থিটা নিলাম। তাহলে কি দাঁড়িয়ে গেল তো? এইটা হয়ে গেল তোর কাছে বিটা, এটা হয়ে গেল আলফা। তাহলে বিটা ইকুয়ালস টু 2 আলফা, একটা ইকুয়েশন পেয়ে গেলি। নেক্সট তুই চলে আয় আয়তনে,
আয়তন ইকুয়ালস টু কি ভি ইকুয়ালস টু এল কিউব। তাহলে আবার সেই ডিভি বাই ভি ইকুয়ালস টু পাওয়ার আগে আসবে 3dl বাই এল। তাহলে এখান থেকে পাচ্ছি কি আবার সেই দুদিকে ডি থিটা দিয়ে ডিভাইড করে দিই, ডিভি বাই ভি ডি থিটা ইকুয়ালস টু 3dl বাই এল ডি থিটা। এটা কি হয়ে গেল গামা ইকুয়ালস টু 3 আলফা। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা একটা জিনিস তো কনফার্ম লিখতেই পারি যে আলফা ইকুয়ালস টু ফ্রম 1 and 2 alpha equals to beta by 2 equals to gamma by 3. This is the desired relation between alpha, beta and gamma. ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট বলছে উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের ঘনত্বের কি পরিবর্তন হয়। দেখ মাসের বা ভরের তো কোনো পরিবর্তন হয় না, উষ্ণতা বৃদ্ধিতে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না, বস্তুর ভর অপরিবর্তিত থাকে। ঠিক আছে, তাহলে এক কাজ করি, বস্তুর প্রাথমিক আয়তন ধরে নিই, প্রাথমিক আয়তন V1 equals to প্রাথমিক আয়তন ধরে নিলাম V1। ঠিক আছে, তাহলে আমরা কি এটা লিখতে পারি যে প্রাথমিক ঘনত্ব, সুতরাং প্রাথমিক ঘনত্ব ইকুয়ালস টু ρ1 ইকুয়ালস টু ভর বাই আয়তন। হ্যাঁ স্যার লিখতে পারি। আবার অন্তিম আয়তন উত্তপ্ত করলাম, ধর ডি থিটা আয়তন উষ্ণতা বাড়ালাম, তাহলে অন্তিম আয়তন সেটা যদি V2 হয় তাহলে অন্তিম ঘনত্ব কত হবে, মানে উষ্ণতা বৃদ্ধির পর ঘনত্ব কত হবে, ρ2 ইকুয়ালস টু ভর তো একই থাকবে আয়তন V2। ওকে, এবার V1 আর V2 কে আমি কিভাবে লিখতে পারি, এক কাজ কর ρ1 বাই ρ2 করে দে, ρ1 বাই ρ2 ইকুয়ালস টু m বাই V1 বাই m বাই V2। তাহলে এখানে চলে আসছে আমার V2 বাই V1। ঠিক আছে, mm কেটে গেল। এবার ρ1 বাই ρ2 ইকুয়ালস টু V2 এর জায়গায় কি লিখবো, V1 ইন্টু 1 প্লাস আলফা 1 প্লাস গামা ডি থিটা বা ডেল্টা থিটা। ঠিক আছে, ডিভাইডেড বাই V1। তাহলে V1 কেটে গেল, পড়ে থাকলো কি ρ1 ইকুয়ালস টু ρ2 ইন্টু 1 প্লাস গামা ডেল্টা থিটা। আমার টার্গেট হচ্ছে অন্তিম ঘনত্ব বার করা, সুতরাং ρ2 ইকুয়ালস টু এটাকে নিচে নিয়ে চলে ρ1 বাই 1 প্লাস গামা ডেল্টা থিটা। এটাকে একটু ওপরে লিখি, ρ1 ইন্টু এইভাবে লিখতে পারি তো 1 প্লাস গামা ডেল্টা থিটা হোল টু দি পাওয়ার -1। হ্যাঁ স্যার পারি, এটা উপরে চলে গেল, পাওয়ার -1 হয়ে গেল। তাহলে ইকুয়ালস টু ρ1 ইন্টু এটা কি লেখা যায়, এটা যদি বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন যেরকম গ্র্যাভিটেশনে করেছিলাম সে একদমই সেরকম বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন করি, তাহলে এই পুরো পাওয়ারটা চলে আসবে সামনে। তাহলে -1 যদি সামনে আসে তাহলে পড়ে থাকবে 1 মাইনাস গামা ডেল্টা থিটা। এটা কখন, ইফ গামা ইজ ভেরি স্মল। তাই গামা যদি খুব ছোট হয় তাহলেই গামা ডেল্টা থিটাটা একের থেকে খুব ছোট হবে, এবং সেই কারণেই আমরা বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন কিন্তু করতে পারলাম। অর্থাৎ ρ2 ইকুয়ালস টু চলে এলো ρ1 ইন্টু 1 প্লাস গামা ডেল্টা থিটা, 1 মাইনাস গামা ডেল্টা থিটা। তো এটা হয়ে গেল কি ঘনত্বের পরিবর্তন। ঠিক আছে, ঘনত্বের পরিবর্তন। নেক্সট তাপীয় পীড়ন কি, ধর তোর কাছে এরকম একটা দুটো সাপোর্ট আছে, ঠিক আছে, রিজিড সাপোর্ট। ঠিক আছে, আচ্ছা প্রথমে ধরলাম রিজিড সাপোর্ট নেই, তুই কি করলি, এখানে একটা রড লাগিয়ে রেখেছিস। ঠিক আছে, রড লাগিয়ে রেখেছিস, এটার দৈর্ঘ্য হচ্ছে L, রিজিডলি ফিক্স আছে এখানটা রিজিডলি ফিক্সড আছে, রিজিড সাপোর্ট। এবার তুই কি করলি, এটাকে উত্তপ্ত করলি, এটাকে যেই তুই উত্তপ্ত করছিস তখন এর আয়তন বৃদ্ধি, এই দৈর্ঘ্য বৃদ্ধি পেতে চাইছে, তো দৈর্ঘ্য এটা ধর স্লাইটলি বাড়ল, কোনো সমস্যা নেই স্যার, বাড়তেই পারে।
কোনো সমস্যা নেই, বাড়তি। আমি এটাকে নিচে দেখাচ্ছি, ঠিক আছে, যে এইটুকু পরিমাণ বাড়লো, রড নিচে চলে আসে, রড একই আছে, শুধু ধর ডেল্টা এল পরিমাণ দৈর্ঘ্য বাড়লো, ঠিক আছে। এটা এই দিকটা ফ্রি ছিল বলে বাড়লো। যদি আমি এরকম করতাম যে আমি দুদিকেই এটাকে লক করে দিতাম, তাহলে কি হতো? দুদিকেই যদি আমি এটাকে লক করে দিতাম তাহলে কি হতো? এবার উত্তপ্ত করলাম, এবার এল লেন্থ দিয়ে, এবার এল লেন্থের রড, ওকে আমি উত্তপ্ত করলাম, একই টেম্পারেচার ইনক্রিজ করলাম, তাহলে তো বাড়তে পারছে না এবার। বাট ও কতটা বাড়তে পারতো? ও ডেল্টা এল বাড়তে পারতো, উইচ ইজ ইকুয়াল টু আলফা এল ইন্টু ডেল্টা থিটা। এতটা পরিমাণও বাড়তে পারতো, এতটা বৃদ্ধি হতে পারে। বাট এখানে বৃদ্ধিটা হচ্ছে না, তার মানে কি? ও চাইছে বড় হতে, কিন্তু মানে অ্যাজ ইফ ওকে কেউ টানছে, মানে মনে কর যে ওকে কেউ টানছে, কিন্তু এই সাপোর্ট গুলো কি করছে? ওকে এই যে বহিস্থ একটা টান, এই যে তাপের প্রভাবে যে টান, যার জন্য বড় হতে চাইছে, তার এগেইনস্টে একটা বাধা দিচ্ছে, এবার ভাব, বাহ্যিক বলের জন্য যখন বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন হয়, তাকে বাধা দেওয়ার জন্য যে অভ্যন্তরীণ বলটা তৈরি হয় তাকে আমরা কি বলি? পীড়ন। এই পীড়নটা কেন তৈরি হলো? কারণ বস্তু লেন্থ বাড়তে চাইছিল, সেটাকে অপোজ করার জন্য এইটা পীড়নটা তৈরি হলো। তাহলে বস্তুর লেন্থটা কেন বাড়তে চাইছিল? তাপের প্রভাবে। তাই এই যে পীড়নটা তৈরি হবে, আমরা এটাকে বলবো তাপীয় পীড়ন। এই যে পীড়নটা তৈরি হলো, তাকে আমরা বলবো তাপীয় পীড়ন, ঠিক আছে। এই পীড়নটাকে আমরা কি বলবো? তাপীয় পীড়ন। তাহলে তাপীয় পীড়ন ইকুয়ালস টু কি হবে? ফোর্স বাই এরিয়া, ঠিক আছে, ফোর্স বাই এরিয়া। এবার দেখ তো, আমরা ইলাস্টিসিটি থেকে হুকস ল থেকে পড়েছিলাম, পীড়ন বাই বিকৃতি ইকুয়ালস টু কি হয়? ইয়ং গুণাঙ্ক, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু তাপীয় পীড়ন বাই বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, তাই তো? তো তাপীয় পীড়ন এখান থেকে কত চলে আসছে? তাপীয় পীড়ন কত আসছে? তাপীয় পীড়ন ইকুয়ালস টু ওয়াই ইন্টু বিকৃতি, এবার বিকৃতি কত? ডেল্টা এল বাই এল, তাই তো? এই যে যতটা চেঞ্জ বাই অরিজিনালটা, তাহলে এখানটা কত হয়ে গেল? ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইন্টু ডেল্টা এল এর জায়গায় কত লিখবো? আলফা এল ডেল্টা থিটা বাই এল, এল কেটে গেল, তাহলে থার্মাল স্ট্রেস বা তাপীয় পীড়ন সেটা কত হয়ে যাচ্ছে? ওয়াই আলফা ডেল্টা থিটা। এইটা হয়ে গেল তাপীয় পীড়নের রাশিমালা, ঠিক আছে। তাপীয় পীড়ন তাহলে কার উপর নির্ভর করে না? বস্তু দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, দেখ দৈর্ঘ্য নেই এখানে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে, ক্রস সেকশন এরিয়ার উপর নির্ভর করে না। তো এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট কি? তাপ পরিবাহিতাঙ্কের একক। দেখ ক্যালোরিমেট্রি, চেঞ্জ অফ স্টেট, এখানে সেরকম কোনো ডেরিভেশন নেই, ঠিক আছে। আর গ্যাসের চ্যাপ্টারে তো ওখান থেকে ডেরিভেশন আসে না, কোশ্চেনও আসতে পারে, নিউমেরিক্যাল আসতে পারে, ওই বয়েলের সূত্র, চার্লসের সূত্র, ওগুলো নিয়ে আর বিশেষ কথা বললাম না। ডিরেক্টলি আমরা চলে এলাম কোথায়? তাপ সঞ্চালন। তাপ সঞ্চালনের প্রথম যেটা, সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের একক। তো আমরা যদি ধরে নিই যে আমাদের কাছে দুটো চেম্বার আছে, একটা হচ্ছে উচ্চ উষ্ণতার চেম্বার আর একটা নিম্ন উষ্ণতার চেম্বার, ঠিক আছে। এটার উষ্ণতা হচ্ছে θ1, এটা হচ্ছে নিম্ন উষ্ণতা, আর এইটা হচ্ছে θ2, যেটা হচ্ছে উচ্চ উষ্ণতা। তাহলে আমরা এদের মধ্যে যদি একটা তাপীয় পরিবাহীকে রেখে দিই, তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে উচ্চ থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপ প্রবাহিত হবে। এই তাপ প্রবাহিত হওয়ার যে পরিমাণ, প্রবাহিত তাপের পরিমাণ টি সময়ে প্রবাহিত তাপের পরিমাণ
সেটা যদি কিউ হয়, তাহলে কিউ সমানুপাতিক কার সঙ্গে? টি এর সঙ্গে। প্রথম কথা ভাই, যত বেশি সময় দেবো ওকে, যত বেশি সময় ধরে আমি অ্যালাউ করব তাপ প্রবাহিত হওয়ার জন্য, তত বেশি সময় ধরে ফ্লো হবে। প্রপোর্শনাল টু কার সঙ্গে? θ2 মাইনাস θ1, অর্থাৎ উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। যত বেশি উষ্ণতার পার্থক্য হবে, ধর এখানে 0 ডিগ্রি, এখানে 100 ডিগ্রি, তাহলে কি হবে? অনেক তাপ প্রবাহিত হবে, কারণ ব্যালেন্সে আনতে হবে তো, তো অনেক তাপ প্রবাহিত হবে। কিন্তু সমস্যা হলো, যদি আমি এখানে রাখি 90, এখানে রাখি 100, তাহলে উষ্ণতার পার্থক্য কম, অল্প একটু তাপ প্রবাহিত হলেই দুটোর উষ্ণতা সমান হয়ে যাবে। তাহলে বেশি তাপ প্রবাহিত হবে কখন? যখন এদের মধ্যে গ্যাপ অনেকটা বেশি থাকবে। ঠিক আছে, গ্যাপ অনেকটা বেশি থাকবে। আর কি প্রপোর্শনাল কার সঙ্গে? এরিয়ার সঙ্গে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে। এটা খুব সহজ হিসাব। যদি একটা সরু রাস্তা হয়, যদি একটা সরু রাস্তা হয় এবং তোকে যেতে বলা হয়, তুই বাধা পাবি। যদি মোটা রাস্তা হয়, চওড়া রাস্তা হয়, তাহলে তুই খুব ইজিলি হুড় করে এগিয়ে যেতে পারিস। তাহলে প্রবাহটা কখন ভালো হবে? যখন রাস্তাটা চওড়া হবে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশন এরিয়ার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল এবং লেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। লেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল বা দৈর্ঘ্যের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক। এবার এই চারটিকে কম্বাইন করে আমরা মোট তাপের পরিমাণ লিখব। একটা সমানুপাতিক রয়েছে, তার একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। আনলাম কে, এবং এগুলোকে একটু সাজিয়ে লিখি কে এ টি θ2 মাইনাস θ1 বাই এল। θ2 মাইনাস θ1 কে আমি ডেল্টা থিটা লিখবো, ডেল্টা থিটা লিখবো। তাহলে আমার ফর্মুলা চলে এলো কি? কিউ ইকুয়ালস টু ক্যাট থিটা বাই এল, কিউ ইকুয়ালস টু ক্যাট থিটা বাই এল। ঠিক আছে, তো এইটা হলো কি টি সময় প্রবাহিত তাপের পরিমাণ। এবং কেটাকে আমরা কি বলছি? কেটাকে বলছি তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে, ইংলিশে বলে কি? থার্মাল কন্ডাক্টিভিটি। তাহলে কে এক্সপ্রেশন কি আসবে এখান থেকে? কিউ এল ডিভাইডেড বাই এ টি ডেল্টা থিটা। তাহলে একক কি হবে? আচ্ছা, তোকে যদি জিজ্ঞেস করা হয় কে এর ভ্যালু কি, এইগুলো কারোর উপর নির্ভর করে? বলবে হ্যাঁ এক্সপ্রেশন আছে মানে করে। আরে ভাই, ম্যাথামেটিক্স ইজ নট ফিজিক্স। ম্যাথামেটিক্সের রিলেশন দেখতে পাচ্ছিস মানেই যে নির্ভর করে তা নয়। ভি ইকুয়াল টু আই আর এ কখনো আর ভি আর আই এর উপর নির্ভর করে না, আর একটা ধ্রুবক। সেরকম এখানেও কে কে আমরা কি এনেছিলাম? এদের সবার সঙ্গে প্রপোর্শনালিটি থেকে ধ্রুবক এনেছিলাম। সে এমন একটা ধ্রুবক যে এদের কারোর উপর নির্ভর করে না। কে কার উপর নির্ভর করে? তাহলে কে নির্ভর করে পদার্থের প্রকৃতির ওপর। পদার্থের মধ্যে যত ফ্রি ইলেকট্রন থাকবে, যত মানে ক্যারিয়ার্স থাকবে, যারা হিটকে ক্যারি করে নিয়ে যেতে পারে, ঠিক আছে, সেই অনুযায়ী পরিবাহিতাঙ্ক বাড়ে। ঠিক আছে, তো এখানে আমরা যদি কে এর একক দেখি, একক কি হবে তাহলে? একক, তাহলে মাথায় থাকবে কে কিন্তু এগুলো কারোর উপর নির্ভর করে না, কে একটা ধ্রুবক। একক যদি দেখি, একক কি হবে? উপরে আছে কি? জুল। তাপ মানে জুল। মিটার, নিচে আছে এরিয়া মিটার স্কোয়ার। সেকেন্ড, আর টেম্পারেচার মানে কেলভিন। তাহলে কি দাঁড়ালো? মিটার একটা কেটে গেল, জুল পার সেকেন্ড, তাহলে জুল সেকেন্ড ইনভার্স মিটার টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এই জুল পার সেকেন্ডটাকে আমরা কি বলি? ওয়াট বলি, ওয়াট। তাহলে এইটা হয়ে গেল এসআই একক। এবং সিজিএস একক জাস্ট সিম্পল জুলের জায়গায় ক্যালোরি লিখে দে, জুলের জায়গায় ক্যালোরি লেখ, ক্যালোরি সেকেন্ড ইনভার্স, মিটারের জায়গায় সেন্টিমিটার করে দে, সেন্টিমিটার ইনভার্স, আর এখানে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ঠিক আছে, তাহলে আর একক হয়ে গেল, কোনো অসুবিধা নেই। নেক্সট চল, তাপীয় রোধ কি এবং এর একক কি? তাপীয় রোধ দেখ, আমরা অলরেডি পেলাম যে কিউ ইকুয়ালস টু ক্যাট থিটা বাই এল, কিউ ইকুয়ালস টু ক্যাট থিটা বাই এল। ভালো কথা। এবার এখান থেকে আমরা যদি কিউ বাই টি করি, কিউ বাই টি করলে কি পাবো? এটাকে আমরা বলবো কি? একক সময় প্রবাহিত তাপ। একক সময় একক সময় প্রবাহিত তাপ, যেটাকে আমরা বলি কি? তাপীয় প্রবাহ মাত্রা। তাপীয় প্রবাহ মাত্রা
বা ইংলিশে বলে হিট কারেন্ট বা থার্মাল কারেন্ট, ঠিক আছে, হিট কারেন্ট বা থার্মাল কারেন্ট। তাহলে এক্ষেত্রে কিউ বাই টি কত হয়ে যাচ্ছে, কিউ বাই টি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কে এ ডেল্টা থিটা বাই এল, কে এ ডেল্টা থিটা বাই এল। এটাকে আমি যদি একটু এইভাবে লিখি সাজিয়ে, ডেল্টা থিটাকে উপরে রাখলাম, নিচে নিয়ে এলাম, এল বাই কে এ, অসুবিধা নেই, ডেল্টা থিটা ইকুয়ালস টু 1 বাই কে ইন্টু এল বাই এ, ঠিক আছে। তাহলে খেয়াল কর একটা জিনিস, এবার তুই এটাকে ওহমের সূত্রের সঙ্গে রিলেট করতো, এটা কি প্রবাহ মাত্রা, এটাকে তুই রিলেট কর কারেন্টের সঙ্গে আই, এটা কি উষ্ণতার পার্থক্য, অর্থাৎ যে জন্যে প্রবাহ হয়, যে জন্যে প্রবাহ হয়। তাহলে প্রবাহ মানে তড়িৎ প্রবাহের জন্য রেসপন্সিবল কে, তড়িৎ প্রবাহের জন্য দায়ী হচ্ছে বিভব পার্থক্য, তার মানে ওপরে প্রবাহের কারণ, এখানেও ওপরে প্রবাহের কারণ। নিচে কি থাকে, ওহমের সূত্রের নিচে থাকে I ইকুয়ালস টু ভি বাই আর, যেখানে আর কে আমরা কি বলি, আর কে আমরা বলি রোধ, সেটা হচ্ছে তড়িৎ রোধ, ঠিক আছে। তুলনা করে পাই, তুলনা করে পাই কি পাচ্ছি, তাহলে তুলনা করে দেখ প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা ম্যাচ করে গেছে। প্রবাহের কারণ, প্রবাহের কারণ, এখানে প্রবাহের কারণ কি, উষ্ণতার পার্থক্য হলে তবেই তাপ প্রবাহিত হয়, প্রবাহের কারণ। এখানে বিভব পার্থক্য থাকলে তবে কারেন্ট ফ্লো হয়, প্রবাহের কারণ। নিচে আর রোধ, এখানে এটা কি তড়িৎ রোধ, এখানে তাহলে কি হবে নিচেরটা তাপীয় রোধ। তাহলে তুলনা করে পাচ্ছি তাপীয় রোধ, তাপীয় রোধ ইকুয়ালস টু বা থার্মাল রেজিস্ট্যান্স ইকুয়ালস টু 1 বাই কে ইন্টু এল বাই এ। যদি ভালো করে একটু মনে করিস, তুই মাধ্যমিকের সময় পড়েছিলি, মনে কর তড়িৎ রোধ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু রো এল বাই এ। স্যার এল বাই এ তো এখানেও আছে, মিলে গেছে, তাহলে রো এর জায়গায় নিশ্চয়ই 1 বাই কে, রোটা কি ছিল, রোটা ছিল হচ্ছে রোধাঙ্ক, রোটা রোধাঙ্ক ছিল, তড়িৎ রোধাঙ্ক, তাহলে এইটাও হবে কি তড়িৎ রোধাঙ্ক, এইটাও হবে, এটা হবে তাপীয় রোধাঙ্ক, এটা হবে তাপীয় রোধাঙ্ক, ঠিক আছে। তাহলে তাপীয় রোধাঙ্ক ইকুয়ালস টু 1 বাই তাপ পরিবাহিতাঙ্ক, কে এটা কি পরিবাহিতাঙ্ক ছিল, ঠিক আছে। তাহলে 1 বাই তাপীয় রোধাঙ্ক ইকুয়ালস টু 1 বাই তাপ পরিবাহিতাঙ্ক, হয়ে গেল, একদম স্পষ্ট বোঝা গেছে। তাহলে তাপীয় রোধের একক কি হবে, তাপীয় রোধের একক কি হবে, এটাকে তুই সিম্পলি এপাশে নিয়ে আয়, একক কি হবে তাহলে, একক কি হবে, দেখ তাপীয় রোধ তুই সিম্পলি এইভাবে করতে পারিস, এইটা ইকুয়ালস টু, দেখ আরটি, এখানে যদি আরটি বসাস মানে ডেল্টা থিটা পাই আরটি যদি বসাস, তাহলে আরটি ইকুয়ালস টু কি হবে, হিট কারেন্ট নিচে এলো, তাহলে ওপরে ডেল্টা থিটা, নিচে কিউ বাই টি, ডেল্টা থিটা মানে হচ্ছে আমার কেলভিন বাই জুল পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে কি কেলভিন পার ওয়াট, কেলভিন পার ওয়াট, ঠিক আছে, কেলভিন পার ওয়াট হয়ে গেল, জুল পার সেকেন্ড কেলভিন পার ওয়াট, ঠিক আছে, ডান। এটা আমার ইউনিট হয়ে গেল। তুই এখান থেকেও আসতে পারিস, এখান থেকেও আসতে পারিস, মানে এল বাই এর টার্মসে মিটার সেন্টিমিটার অর্ডারে আনতে পারিস, বা এইভাবেও রাখতে পারিস, অসুবিধা নেই। তাপীয় রোধ হয়ে গেল এবং তার এককও হয়ে গেল। নেক্সট আমরা কিসে যাব, নেক্সট হচ্ছে যুগ্মদণ্ড বা যুগ্মপাতের ক্ষেত্রে তুল্য তাপ পরিবাহিতাঙ্ক। ধর তোর কাছে এরকম দুটো রড আছে, বা দুটো পাতও বলতে পারে, প্রশ্নে যেরকম ইচ্ছা বলতে পারে, এরকম একটা রড আছে, আর একটা রড আছে এরকম, ঠিক আছে, দুটো ডিফারেন্ট রড রয়েছে। এবার এই দুটো ডিফারেন্ট রডের দুই এন্ডে এটা দিয়ে একটা কম্বিনেশন বানানো হয়েছে, এটা আলাদা মেটেরিয়াল দিয়ে তৈরি, এটা আলাদা মেটেরিয়াল দিয়ে তৈরি, তাই জন্য দুটোর K1 K2 বা পরিবাহিতাঙ্ক গুলো আলাদা, ঠিক আছে। এর দৈর্ঘ্য হচ্ছে L1, এর দৈর্ঘ্য হচ্ছে L2, এই এন্ডে টেম্পারেচার θ1, এই এন্ডে টেম্পারেচার θ2, এবং θ1 ইজ গ্রেটার দ্যান θ2, ধরে নিচ্ছি যে θ1 গ্রেটার দ্যান θ2, তাহলে হিট ডেফিনেটলি এদিক থেকে এদিকে ফ্লো হবে, এবং ফ্লো হওয়ার সময় এই যে জাংশনটা, এই জাংশনটাও উত্তপ্ত হবে, তো এটার টেম্পারেচার ধরলাম আমি θj, ঠিক আছে, সেটা জাংশন বা বিভেদ তল। তাহলে আমরা জানি যে এই দুটো যখন রয়েছে,
এই দুটো পরিবাহীকে আমরা দুটো তাপীয় রোধ হিসেবে ভাবতে পারি। কেন স্যার? ভাই আমরা যখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়তাম ক্লাস 10-এ, তখন কি করতাম, একটা পরিবাহী মানেই আমরা ধরে নিতাম যে এই পরিবাহীটার একটা রোধ রয়েছে, কারণ এই পরিবাহীর মধ্যে দিয়ে যখন ইলেকট্রনগুলো ফ্লো হতো তখন একে অন্যের সঙ্গে ধাক্কা খেয়ে ফ্লোটা লস হতো। তো এখানেও কোনো না কোনো কারণে সেই অর্ডারে আমরা বলতে চাইছি যে একই কারণ নয়, কারণটা একই নয়, বাট ওই রকম একটা সিচুয়েশন তো তৈরি হতেই পারে যে এর মধ্যে দিয়ে প্রবাহ যাওয়ার সময় বাধা পাবে। তো এখানেও একবার বাধা পাবে, এখানেও একবার বাধা পাবে। তো আমি এটাকে কম্পেয়ার করতে পারি দুটো তাপীয় রোধের একটা কম্বিনেশন হিসাবে। সেই কম্বিনেশনটা কিরকম কম্বিনেশন? দেখতো এটা কি এরকম কম্বিনেশন না? হ্যাঁ স্যার, এরকমই তো কম্বিনেশন, এই যে জাংশন। তাহলে তো এটা স্যার শ্রেণী সমবায় হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল শ্রেণী সমবায় R1 R2। তাহলে এই শ্রেণী সমবায়ে আমরা জানি যে প্রবাহ মাত্রা বা কারেন্ট সেটা কি হয়, ধ্রুবক হয়, সবার মধ্যে দিয়ে সেম। তাহলে এর ক্ষেত্রেও এই এটার মধ্যে প্রবাহ মাত্রা, এটার মধ্যে প্রবাহ মাত্রা সেম হবে, তাই তো? একটা কাজ করা যায়, প্রবাহ মাত্রা সেম হবে, তুল্য তাপ পরিবাহিতাঙ্ক কিভাবে বার করবো? প্রথম কথা, তাহলে শ্রেণী সমবায়ে আমরা ফার্স্টে আইডেন্টিফাই করলাম যে এটা শ্রেণী সমবায় আছে। শ্রেণী সমবায়ে তুল্য রোধ কত হয় রে? তুল্য রোধ কি হলে স্যার শ্রেণী সমবায়ে তুল্য রোধ হয় R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R1 প্লাস R2, যোগ হয়, ছোটবেলা থেকে পড়েছি ক্লাস 10। তাহলে R ইকুইভ্যালেন্টকে আমরা কি লিখতে পারি? তাপীয় রোধ লিখবো, ভি বাই আর, ভি আই ইকুয়ালস টু ভি বাই আর না, তাপীয় রোধ লিখবো L বাই কে এ। তাহলে এখানে লিখলাম আমি L বাই কে এ। স্যার এলটা কত লিখব? যখন এই দুটোর জায়গায় আমি একটা রোধ ভাববো তখন এই টোটাল লেন্থ কত? L1 প্লাস L2। তাহলে L1 প্লাস L2, এটা হয়ে গেল টোটাল কম্বিনেশনটার লেন্থ। এটার এরিয়া সেম। তাহলে আমি এখানে সিম্পল এই রাখলাম যে এ ক্রস সেকশন এরিয়ার মধ্যে দিয়ে ফ্লোটা হচ্ছে দু ক্ষেত্রে, এটাও এ ক্রস সেকশন এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, এটাও এ ক্রস সেকশন এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং কে এর জায়গায় লিখলাম আমি এই দুটোর তুল্য তাপ পরিবাহিতাঙ্ক, অর্থাৎ কে ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R1, প্রথমটার জন্য লিখবো L1 বাই K1A প্লাস L2 বাই K2A। হলো? তাহলে এগুলো সবার মধ্যে থেকে কেটে গেল, পড়ে থাকলো কি L1 প্লাস L2 বাই K ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু L1 বাই K1 প্লাস L2 বাই K2। और K ইকুইভ্যালেন্ট তাহলে কত হবে? K ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু এপাশে এটাকে উল্টে দেবো, দিয়ে এটা উপরে চলে যাবে। তাহলে L1 প্লাস L2 ডিভাইডেড বাই L1 প্লাস L2 ডিভাইডেড বাই L1 বাই K1 প্লাস L2 বাই K2। ঠিক আছে, এইটা হয়ে গেল আমার জেনারেল ফর্ম। যদি তোকে এবার অ্যাপ্রক্সিমেট করতে বলে যে দুটোর লেন্থ সমান, তাহলে কি করবি? কিছুই না, সিম্পল এখান থেকে তুই একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্টে আসবি। ইফ L1 ইকুয়ালস টু L2, তাহলে কে ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। দেখ ভালো করে বোঝ, উপরে আসবে কত? 2L, নিচে আসবে কি L বাই K1 প্লাস L বাই K2। L কমন আসবে, উপরে 2L এর সঙ্গে কেটে যাবে। তাহলে উপরে পড়ে থাকবে 2, নিচে পড়ে থাকবে 1 বাই K1 প্লাস 1 বাই K2। এটাকে একটু সিম্পলিফাই করবো, 2K1 K2 বাই K1 প্লাস K2, একদম হয়ে গেল, গল্প শেষ। এবার যদি বলে আমাকে বিভেদ তলের উষ্ণতা বার করতে, বিভেদ তলের উষ্ণতা কিভাবে বেরোবে? খুব সহজ ভাবে বেরোবে। আমরা অলরেডি কি বললাম যে কারেন্টটা সবার মধ্যে দিয়ে সেম হবে। তাহলে এইটুকু এন্ডের মধ্যে দিয়ে যতটা কারেন্ট ফ্লো করছে এইটুকুর মধ্যে দিয়েও ঠিক ততটাই কারেন্ট ফ্লো করবে। তাহলে কারেন্ট ইকুয়ালস টু দি সেম রাখি আমরা, প্রতিটি দণ্ডের মধ্যে দিয়ে প্রবাহের হার সমান তাপ প্রবাহের হার সমান। সুতরাং প্রথমটার জন্য I ইকুয়ালস টু কি? V বাই R, একদম এমন ওহমস ল, I ইকুয়ালস টু
ভি বাই আর। ভি হচ্ছে কি ছিল, প্রবাহের কারণ। এখানে প্রবাহের কারণ তাহলে কি হবে, প্রবাহের কারণ কি হবে স্যার, উষ্ণতার পার্থক্য। প্রথমটা উষ্ণতার পার্থক্য কত, θ1 মাইনাস θ2, পরেরটা উষ্ণতার পার্থক্য θj মাইনাস θ2। তাহলে প্রথমটার জন্য কি লিখবো, উষ্ণতার পার্থক্য বাই রোধ ইকুয়ালস টু, দ্বিতীয়টার জন্য কি লিখবো স্যার, উষ্ণতার পার্থক্য বাই রোধ। হয়ে গেল। তাহলে θ1 মাইনাস θj ডিভাইডেড বাই আর এর জায়গায় কত লিখবো, L1 বাই K1A ইকুয়ালস টু θj মাইনাস θ2 L2 বাই K2A। ঠিক আছে, আর এ তো কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি, আচ্ছা এটাকে রাখি, এক কাজ করি আমরা এখানে এটাকে আলাদা আলাদা নিই, A1 এখানে নিচ্ছি A2। ঠিক আছে, আলাদা নিচ্ছি কারণ এটা জেনারেল ফর্মুলা আসবে, জেনারেল ফর্মুলা আসবে। তাহলে আচ্ছা কি করা যায়, থিটা জে কে বার করতে হবে, তাই তো। থিটা জে কে আগে সাইড করি, থিটা জে কে সাইড করে দিই। তাহলে θ1 বাই L1 বাই K1A1 মাইনাস, মাইনাস এটা প্লাস হয়ে এদিকে চলে এলো, θ2 বাই L2 বাই K2A2। এইদিকে থিটা যে আছে, এই থিটা যেটাও এইদিকে আসবে, কমন হয়ে যাবে, সো থিটা যেই কমন হয়ে গেল, পড়ে থাকলো কি 1 বাই L2 বাই K2A2 প্লাস 1 বাই L2 বাই K1A1। এটাকে উপরে তুলতো, তাহলে K1A1 θ1 বাই L1 প্লাস K2A2 θ2 বাই L2। আর এই ব্যাপারটাকে নিচে নিয়ে চলে K2 এটা K2A2 বাই L2 প্লাস K1A1 বাই L1 ইকুয়ালস টু থিটা। তাহলে ইন জেনারেল আমরা একটা ফরম্যাট লিখছি, সামেশন ওভার কে এ থিটা বাই এল ডিভাইডেড বাই সামেশন ওভার কে এ বাই এল। এর ওপর কিন্তু আমাদের অঙ্ক, ডাব্লিউবিজেই, জেই মেন্স, নিট, হ্যান সবের ওপর এই জিনিসটার উপর প্রশ্ন আসে, বোর্ড এক্সামেও দিয়ে দিতে পারে কিন্তু। ঠিক আছে, কাজে এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা আসে তার জন্য আমি এইগুলোকে আলাদা নিয়ে কাজ করলাম। বইতে হয়তো একই থাকতে পারে, দেখে নিই, যদি একই এ নিয়ে কাজ করে তাহলে তো এইগুলো কেটে যাবে, বাট এই ফর্মুলাটা আসার জন্য মেনলি কিন্তু আমি এই কাজটা করলাম। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আর কি বাকি থাকছে আমার, আর বাকি থাকছে হচ্ছে দুটো জিনিস সিম্পল। একটা হচ্ছে পরিবর্তনশীল বেধের ফলকের মধ্যে দিয়ে তাপের পরিবহন। দেখ, এটা জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য হয়, এটা আমরা জানি যে শীত প্রধান দেশে জলের উপরের অংশটা বরফ হলেও নিচের অংশটা বরফ হয় না। অ্যাকচুয়ালি কি হচ্ছে, বাইরের টেম্পারেচার আমি ধরে নিচ্ছি -θ°C। শীত প্রধান দেশ যেরকম সাইবেরিয়া টাইবেরিয়া এইসব জায়গায় বাইরের টেম্পারেচার, বায়ুর টেম্পারেচার কি হয়, নেগেটিভে চলে যায় মাইনাস, এবং জলের টেম্পারেচার তখনও ধর 4°C। ঠিক আছে, ধরে নিলাম। এবার বাইরে থেকে প্রথমে যখন বরফ একদমই তৈরি হয়নি তখন কি বাইরে, ভেতর থেকে বাইরে হিট বেরিয়ে যাচ্ছে, কারণ ভেতরের টেম্পারেচার বেশি, জলের বাইরের টেম্পারেচার কম, হিট বেরিয়ে গেল। যেই হিট বেরিয়ে গেল একটা বরফ তৈরি হতে শুরু হলো, হিট বেরিয়ে যাচ্ছে, যেই ল্যাটেন্ট হিট বা লিন তাপ ছেড়ে দেবে জল, তখন জল কি হবে, বরফে পরিণত হতে শুরু করবে। তো বরফে পরিণত হওয়া শুরু হলো এবং বরফের একটা লেয়ার তৈরি হলো। ভালো কথা, এই লেয়ারটা বরফের যেহেতু জলের যেহেতু ব্যতিক্রান্ত প্রসারণের গল্প আছে, তার জন্য বরফের ঘনত্ব কি হয়, জলের থেকে কম হয়। বরফের ঘনত্ব যেহেতু জলের থেকে কম, তাই জন্য কি হয়, বরফটা ওপরে ভাসে। তাহলে এখন জল থেকে যদি ফার্দার বাইরে তাপ যেতে হয়, এই বরফের লেয়ারটাকে অতিক্রম করে যেতে হবে। তাহলে বরফের লেয়ারটা এক্ষেত্রে কিসের মতো বিহেভ করবে, এক্ষেত্রেও বিহেভ করবে একটা পরিবাহীর মতো, যদিও আমরা জানি বরফ তাপের কুপরিবাহী, তাই জন্য বরফ কিন্তু খুব বেশি হিটকে বাইরে যেতে দেয় না, বাট স্টিল যদি হিট যেতে হয় তাহলে বরফের মধ্যে দিয়েই যেতে হবে। তো আমরা ধরলাম প্রথমবার বরফ x1 বা x বেধের একটা ফলক তৈরি হয়েছে। ঠিক আছে, এরকম লেখা আছে, ধরা যাক বরফ জমা শুরু হওয়ার পর টি সেকেন্ড পরে জলাশয়ের ওপরে x বেধের বরফের একটা স্তর তৈরি হয়েছে। এবার কি করা হলো, এবারে ডিটি সময়, খুব অল্প সময় দেওয়া হলো
তাতে দেখা গেল বরফের লেয়ারটা স্লাইড আর একটু বেড়েছে। বরফের লেয়ারটা কি হয়েছে? স্লাইড আর একটু বেড়েছে, স্লাইড আর একটু বরফের লেয়ার বেড়েছে। কতটা বেড়েছে? ডিএক্স, ডিএক্স থিকনেসের লেয়ার বেড়েছে, ডিএক্স থিকনেসের লেয়ার বেড়েছে, ডিএক্স থিকনেসের লেয়ার বেড়ে গেছে। ওকে, ডিএক্স থিকনেসের লেয়ার বেড়েছে, তাহলে ডিটি সময়ে নিশ্চয়ই এই ডিএক্স থিকনেসের বরফ তৈরি হওয়ার জন্য জলকে হিট ছাড়তে হয়েছে। কতটা হিট ছাড়তে হয়েছে, কতটা হিট ছাড়তে হয়েছে সেটা আমাদের হিসেব করতে হবে। তো দেখ, বরফ যে ডিএক্স থিকনেসের লেয়ার আরো তৈরি করলো, তাতে বরফের আয়তন কতটা বাড়লো? এ ইন্টু ডিএক্স। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি সারফেস এরিয়া হচ্ছে এ, কতটা থিকনেস বেড়েছে? ডিএক্স, তাহলে এ ইন্টু ডিএক্স, এত আয়তনের বরফ জমেছে। তাহলে বরফের ভর কতটা? আমরা জানি আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলে ভর পাবো, তাহলে রো দিয়ে গুণ করলাম, অর্থাৎ বরফের ঘনত্ব দিয়ে গুণ করলাম, তাহলে পেয়ে গেলাম বরফের ভর, অর্থাৎ এতটা ভর এক্সট্রা বরফে কনভার্ট হচ্ছে। এবার সব সময় মাথায় রাখবি, জল থেকে বরফ, বরফ থেকে জল, এই কনভার্সন হওয়ার সময় বা বাষ্প যাই হোক না কেন, কনভার্সন হওয়ার সময় উষ্ণতার পরিবর্তন হয়, ফেজ চেঞ্জ হয়, কিন্তু ভরের কোনো পরিবর্তন হয় না, ভর কিন্তু ফিক্স থাকে। তাহলে আমরা যদি বলি এতটা ভরের বরফ তৈরি হয়েছে, তার মানে নিশ্চয়ই এতটা ভরের জল হিট ছেড়ে দিয়ে বরফে পরিণত হয়েছে। মাথায় ঢুকলো? অতএব জল, এতটা পরিমাণ জল যে পরিমাণ তাপ ত্যাগ করবে সেটা কত? আমরা জানি 1 গ্রাম জল যদি 80 ক্যালোরি বা 80 ক্যালোরি বা লিন তাপের সমান হিট ছেড়ে দেয়, তাহলে ওই 1 গ্রাম জল 1 গ্রাম বরফে কনভার্ট হয়। তাহলে 1 গ্রাম বরফ তৈরির জন্য কতটা হিট ছাড়তে হয়? এল বা লিন তাপের সমান বা ল্যাটেন্ট হিটের সমান হিট ছাড়তে হয়। তাহলে এতটা ভরের বরফ তৈরি হয়েছে, তার মানে এতটা ভরের জল হিট ছেড়েছে। তাহলে মোট কতটা হিট ছেড়েছে? এতটা ভর ইন্টু এল, কারণ 1 গ্রাম ভরের বরফ তৈরির জন্য এল হিট ছাড়তে হয়, তাহলে এতটা ভর তো বরফ তৈরির জন্য এত ইন্টু এল এই হিট ছাড়তে হবে। এবার এই হিট যে জল ছাড়লো খুব ভালো কথা, কিন্তু সেই হিটটা এই যে বরফ অলরেডি জমেছিল এক্স থিকনেসের বরফ, সেটার মধ্যে দিয়েই তো বাইরে বেরোলো। তাহলে বরফের মধ্যে দিয়ে বায়ুতে কতটা তাপ বেরিয়ে গেল? এই পরিমাণ তাপ বেরিয়ে গেল। অতএব তাপ প্রবাহের হার কত? ডিকিউ বাই ডিটি। আমরা বলেছি ডিটি সময় পুরো ঘটনাটা ঘটেছে, তাহলে ডিকিউ বাই ডিটি ইকুয়ালস টু, এটাকে ডিটি দিয়ে ডিভাইড কর, ডিএক্স বাই ডিটি চলে এলো, ডিএক্স বাই ডিটি চলে এলো। এবার তুই খেয়াল কর একটা জিনিস, এ রো এল, এ রো এল ডিএক্স বাই ডিটি। এবার দেখ, এই জিনিসটা তো তুই পেলি হচ্ছে গিয়ে এই ক্যালকুলেশন থেকে, কিন্তু তুই যদি ডিকিউ বাই ডিটি, আমরা যে বেসিক কনসেপ্ট যেটা এতক্ষণ ধরে পড়ছি সেটা থেকে আসতে চাস, মানে কিউ ইকুয়ালস টু ক্যাট থিটা বাই এল থেকে আসতে চাস, মানে কিউ ইকুয়ালস টু ক্যাট থিটা বাই এল, ক্যাট থিটা বাই এল, এবং এখান থেকে তুই টি কে যদি নিচে নিয়ে আসিস, তাহলে তোর কিউ বাই টি কত চলে আসবে? কিউ বাই টি ইকুয়ালস টু কে এ ডেল্টা থিটা বাই এল, তাই তো? কে এ ডেল্টা থিটা বাই এল, দেখ এক্স্যাক্টলি সেটাই লেখা হয়েছে, কে এ ডেল্টা থিটা। ডেল্টা থিটা কত ভাই? ভেতরে এখানে বরফ তৈরি হয়েছে, তার মানে একদম এই লেয়ারটা কত ডিগ্রি টেম্পারেচার? 0 ডিগ্রি সি, তাই তো? 0 ডিগ্রি সি, এবং বাইরের টেম্পারেচার কত? মাইনাস থিটা। তাহলে 0 মাইনাস মাইনাস থিটা ইকুয়াল টু 0 প্লাস থিটা, তার মানে শুধু থিটা। তাহলে কে এ থিটা ডিভাইডেড বাই এক্স হয়ে গেল, কে এ থিটা ডিভাইডেড বাই এক্স। তাহলে এই দিক থেকেও আমি একটা ডিকিউ বাই ডিটি পাচ্ছি, আবার কিউ ইকুয়ালস টু ক্যাট থিটা বাই এল, ওখান থেকেও একটা ডিকিউ বাই ডিটি পাচ্ছি। এই দুটো ডিকিউ বাই ডিটিকে আমি কি করলাম? ইকুয়েট করে দিলাম। করলে আমার এখান থেকে আমি যদি দুদিকে ইন্টিগ্রেশন চাপাই, দুদিকে যদি ইন্টিগ্রেশন চাপাই, যে এক্স ডিএক্স ইন্টিগ্রেট করব ইকুয়ালস টু কে থিটা বাই রো এল, ডিটি কে ইন্টিগ্রেট করলাম কোথায় কত অবধি? আমি ধরে নিচ্ছি যে T1 যখন টাইম ছিল তখন বরফের বেদ ছিল হচ্ছে x1, T2 টাইমে বরফের বেদ হলো x2। তাহলে বাঁ দিকটা কত দাঁড়াচ্ছে? বাঁ দিকটা দাঁড়িয়ে যাচ্ছে x স্কোয়ার বাই টু, এক্স স্কোয়ার বাই টু, তার লিমিট বসবে x1 থেকে x2 ইকুয়ালস টু কে থিটা বাই রো এল ইন্টু T2 মাইনাস T1। তাহলে এখান থেকে তুই পেয়ে যাচ্ছিস T2 মাইনাস T1, অর্থাৎ ডেল্টা টি 1 2, মানে
থিকনেস x1 থেকে x2 হতে যে সময় লাগে, ডেল্টা T12 মানে কি, থিকনেসটা x1 থেকে x2 হতে যে সময় লাগে সেটা ইকুয়ালস টু কার সমান, এখানে তুই বসা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2, আর এইদিকে সব পাঠিয়ে দে রো এল বাই কে থিটা, রো এল, আচ্ছা এখানে তো ক্যাপিটাল এল আছে, লিনতা ক্যাপিটাল রো এল বাই কে থিটা। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল। তাহলে আমি দেখতেই পাচ্ছি ডেল্টা T12 সেটা কার সাথে প্রপোর্শনাল, x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। এটা কিন্তু সরাসরি প্রুফ করতে দেয়। ঠিক আছে, সরাসরি এটা প্রুফ করতে দেয়। আমাদের লাস্ট যে প্রুফটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টিফান বোলসম্যানের সূত্র থেকে। দেখ এই চ্যাপ্টারটায় তাপ সঞ্চালনের যে লাস্ট পার্টটা রেডিয়েশন পার্ট, সেই রেডিয়েশন পার্ট থেকে কিন্তু প্রচুর থিওরিটিক্যাল ডেফিনেশনস আছে, ডেফিনেশন আছে, সূত্র আছে, সেগুলোতে কিন্তু প্রপারলি মেমোরাইজ রাখতে হবে, ডিরেক্ট লিখতে দেবে। ঠিক আছে, ওখান থেকে একটা প্রুফ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টিফান বোলসম্যানের সূত্র থেকে নিউটনের শীতলীকরণ সূত্র প্রতিষ্ঠা করো। স্টিফান বোলসম্যানের সূত্র থেকে নিউটনের শীতলীকরণ সূত্র। তো দেখ স্টিফান বোলসম্যানের সূত্র কি বলছে, স্টিফান বোলসম্যানের সূত্র কি বলছে, স্টিফান বোলসম্যান সূত্র বলছে যে যদি কোনো একটা কৃষ্ণ বস্তুকে, বা ব্ল্যাক বডিকে আমি কোন একটা সারাউন্ডিং এর মধ্যে রাখি, ঠিক আছে, কোন একটা সারাউন্ডিং এ রাখলাম, এবং ব্ল্যাক বডির উষ্ণতা যদি টি হয় এবং সারাউন্ডিং এর উষ্ণতা যদি টি নট হয়, তাহলে এর থেকে যে হারে তাপ বেরিয়ে আসবে, অর্থাৎ এর এমিসিভ পাওয়ার বা নিঃসরণ ক্ষমতা, অর্থাৎ একক সময় একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময় একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে তাপ নির্গত হয় তাকে আমরা কি বলি, এমিসিভ পাওয়ার বা নিঃসরণ ক্ষমতা বলি। একক সময় একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে তাপ নির্গত হয়, অর্থাৎ ই লিখি আমরা সেটাকে, এমিসিভ পাওয়ার, এরকম ই লিখি, এমিসিভ পাওয়ার ইকুয়ালস টু কি হবে, বা প্রপোর্শনাল টু টি মাইনাস টি নট হোল পাওয়ার 4। ঠিক আছে, টি মাইনাস টি নট হোল পাওয়ার 4, এটাই হচ্ছে আমার স্টিফান বোলসম্যানের সূত্র। এবং এখান থেকে যদি আমি প্রপোর্শনালিটি একটা কনস্ট্যান্ট আনি, তাহলে এটা হয়ে যাবে সিগমা টি মাইনাস টি নট হোল পাওয়ার 4, যেখানে সিগমাকে আমরা কি বলি, স্টিফানস কনস্ট্যান্ট বা স্টিফানের ধ্রুবক, তাই তো, স্টিফান কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু সরাসরি কিছু স্কুলে জিজ্ঞেস করতে পারে, মাথায় রাখবি। ঠিক আছে, স্টিফান কনস্ট্যান্টের ভ্যালু কত, এর একক কত। আচ্ছা এখানে দেখ, এটা তো ব্ল্যাক বডির জন্য হলো। ফর এনি জেনারেল বডি মানে সাধারণ কোনো বস্তুর ক্ষেত্রে, ব্ল্যাক বডি তো একটা আইডিয়াল কনসেপ্ট। ফর এনি জেনারেল বডি মানে খুব সাধারণ কোনো একটা বস্তুর ক্ষেত্রে এমিসিভ পাওয়ার কত হবে, ই ড্যাশ ইকুয়াল টু বা ই জিবি জেনারেল বডি ইকুয়ালস টু একটা এমিসিভিটি দিয়ে গুণ করতে হবে, টি মাইনাস টি নট হোল পাওয়ার 4। এটাকে আমরা কি বলি, এমিসিভিটি বা রিলেটিভ এমিসিভিটি বলি। আচ্ছা এটা থেকে আমাকে দেখাতে হবে, আমরা ব্ল্যাক বডির ক্ষেত্রেই ধরলাম, নিউটনের শীতলীকরণ সূত্র প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এমিসিভ পাওয়ার একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময় যতটা তাপ বেরোয়, অর্থাৎ কিউ বাই এটি ইকুয়ালস টু সিগমা টি মাইনাস টি নট হোল পাওয়ার 4। এটা হচ্ছে তাপ কতটা নির্গত হচ্ছে একক সময় একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, ইকুয়ালস টু তাহলে কিউ বাই টি মানে কি, একক সময় যতটা তাপ বেরিয়ে যাচ্ছে ইকুয়ালস টু সিগমা এ টি মাইনাস টি নট হোল পাওয়ার 4। এবার দেখ একক সময় যতটা তাপ বেরিয়ে যাচ্ছে এবং যতটা কুল হচ্ছে সেই রেটটা কি সমান, হ্যাঁ স্যার সমান। তাহলে আমি কি এটা বলতে পারি
একক সময় যতটা তাপ রিলিজ হচ্ছে আর একক সময় যতটা উষ্ণতা কমছে, একক সময় কতটা উষ্ণতা কমছে, তাহলে থিটা বাই টি, থিটা বাই টি, বা এইভাবেও লিখতে পারি আমি ডেল্টা থিটা বাই ডেল্টা টি। একক সময় উষ্ণতা হ্রাসের হার, সেটা তাহলে কার সাথে সমানুপাতিক হবে, সেটা তাহলে সমানুপাতিক হবে কার সাথে, টি মাইনাস টি নট। এই যে এইগুলো তো কনস্ট্যান্ট, এইগুলো তো কনস্ট্যান্ট, এটার সাথে সমানুপাতিক হবে। এবার সমানুপাতিক ধ্রুবক একটা আনি, সমানুপাতিক ধ্রুবক একটা আনলাম, ধর কি টি মাইনাস টি নট হোল পাওয়ার 4। ঠিক আছে, এটাই কি লেখা যায়, এটাকে আমি সিম্পলি এইভাবে লিখতে পারি, টি মাইনাস টি নট ইন্টু টি মাইনাস টি নট এর হোল কিউব। তাহলে ডেল্টা থিটা বাই ডেল্টা টি, এটা কি উষ্ণতা হ্রাসের হার, উষ্ণতার হ্রাসের হার, ঠিক আছে, ইকুয়ালস টু কে টি মাইনাস টি নট। আচ্ছা, এটাকে যদি ভেঙে লিখি কি হবে, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, দেখ টি কিউব মাইনাস 3 টি টি নট স্কোয়ার প্লাস 3 টি নট টি স্কোয়ার মাইনাস টি নট কিউব। এবার টি নট এবং টি যদি নিয়ারলি ইকুয়াল হয়, মানে উষ্ণতা মানে ঘরের উষ্ণতা, মানে যে ঘরের মধ্যে আছে বা যে সারাউন্ডিং এ আছে, যে মিডিয়ামের মধ্যে রয়েছে তার উষ্ণতা যদি বস্তুর উষ্ণতার খুব কাছাকাছি হয়, ইফ টি ইজ নিয়ারলি ইকুয়ালস টু টি নট, তাহলে ডেল্টা থিটা বাই ডেল্টা টি উষ্ণতা হ্রাসের হার ইকুয়ালস টু কে টি মাইনাস টি নট। আচ্ছা, এই অ্যাপ্রক্সিমেশন করার একটা নিয়ম আছে, কি নিয়ম, যেখানে প্লাস থাকে সেখানে বসানো যায়, যেখানে মাইনাস থাকে সেখানে বসানো যায়, তাহলে তো জিরো হয়ে যাবে। এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা তখনই করতে পারি যদি সেখানে প্লাস কোনো জায়গা থাকে। তো যেরকম এখানে মাইনাস আছে, আমি এখানে টি ইকুয়ালস টু টি নট বসিয়ে কেটে জিরো করতে পারবো না, আমরা যেটা করতে পারবো এটাকে টি নট বসিয়ে দিতে পারি। ঠিক আছে, টি এর জায়গায় টি নট বসালাম, এখানটায় টি নট কিউব হলো মাইনাস 3 টি নট কিউব, টি এর জায়গায় আবার টি নট বসিয়ে দিলাম প্লাস 3 টি নট কিউব মাইনাস টি নট কিউব। আসবে এটা, এটা আসছে। আচ্ছা, তাহলে কি থাকছে এখান থেকে দেখি, ঠিক করিস তো ক্যালকুলেশন, টি কিউব মাইনাস 3 টি নট স্কোয়ার প্লাস 3 টি নট টি স্কোয়ার মাইনাস টি নট কিউব, মাইনাস টি নট কিউব। কিছু কি ভুল হয়েছে এখানটায়? আমরা যদি টি নট কিউব গুলো বসিয়ে দিই সবগুলোর মধ্যে, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানটায় কিছু ভুল করে নি তো, দেখি একবার, টি নট টি নট টি নট, না টি নটে তো কিছু ভুল নেই, ভুলটা হয়েছে এবং খুব বাজে রকম একটা ভুল হয়েছে, পুরো সূত্রটাতেই তো ভুলটা হয়েছে, পুরো সূত্রটাতেই ভুলটা হয়েছে। কি হবে, টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার, এইটা হবে, তাহলে টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হয়, এ যতটা ছাড়ছে সেটাও টি টু দি পাওয়ার 4 এর সাথে প্রপোর্শনাল, আর সারাউন্ডিংও তো কিছু ছাড়বে হিট, সারাউন্ডিংও তো কিছু ছাড়বে, তো সেটা আবার এর কাছে পৌঁছে যাচ্ছে, তো এর কাছ থেকে নেট কত বেরোচ্ছে, ধর তুই আমাকে 10 টাকা দিলি, আমি তোকে আবার 5 টাকা দিলাম, তাহলে আমার কাছে এলো কত 5, কি করে বার করলাম, মাইনাস করে। তাহলে বস্তু একটা কিছু ছাড়বে, সেটা টি টু দি পাওয়ার 4 ওর নিজের টেম্পারেচার পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল, আবার সারাউন্ডিংও কিছু হিট রিলিজ করছে যেটা বস্তুর কাছে পৌঁছে যাচ্ছে, তাহলে বস্তু আলটিমেটলি ছাড়লো কতটা, বস্তু আলটিমেটলি ছাড়লো কতটা, যতটা ছাড়লো মাইনাস যতটা নিল, এবং দুটোই নিজেদের টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল, যতটা ছাড়লো মানে সেটাও নিজের উষ্ণতা পাওয়ার 4 এর সাথে প্রপোর্শনাল, আবার ও যেটা নিল সেটা কে দিল,
সেটা দিল কে? সেটা দিল হচ্ছে সারাউন্ডিং, সেটা আবার সারাউন্ডিং এর টেম্পারেচার পাওয়ার 4 এর সাথে প্রপোর্শনাল। তাহলে মিললো ব্যাপারটা, তাহলে দুটোর পাওয়ার 4 হবে এখানে। তাহলে এবার যদি আমরা লিখি তাহলে কিউ বাই এটি ইকুয়ালস টু সিগমা টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে কিউ বাই টি ইকুয়ালস টু সিগমা এ টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4। তাহলে উষ্ণতা হ্রাসের হার ডেল্টা থিটা বাই ডেল্টা টি ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট রাখলাম কে টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার। এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই, কিভাবে সিম্পলিফাই করব? টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি, আবার এদিকে টি নট স্কোয়ারেরও হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি করি তাহলে টি স্কোয়ার প্লাস টি নট স্কোয়ার ইন্টু টি স্কোয়ার মাইনাস টি নট স্কোয়ার লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখ ডেল্টা থিটা বাই ডেল্টা টি ইকুয়ালস টু টি স্কোয়ার মাইনাস, আচ্ছা টি স্কোয়ার প্লাস টি নট স্কোয়ারটাকে রাখলাম, আর এটাকে ভাঙলাম টি প্লাস টি নট ইন্টু টি মাইনাস টি নট। ওকে, টি প্লাস টি নট ইন্টু টি মাইনাস টি নট ইফ টি ইজ নিয়ারলি ইকুয়ালস টু টি নট, অর্থাৎ উষ্ণতা, বস্তুর উষ্ণতা যদি পারিপার্শ্বিক বা সারাউন্ডিং এর উষ্ণতার সঙ্গে রুম টেম্পারেচারের সঙ্গে প্রায় কাছাকাছি চলে আসে, তাহলে সেক্ষেত্রে ডেল্টা থিটা বাই ডেল্টা টি, কি বলেছিলাম এটা যখন মাইনাস থাকে বসানো যায় না, প্লাস থাকলে বসানো যায়, তাহলে এখানে আমরা বসাতে পারি। তাহলে টি নট কিউব, আর এখানে চলে এলো কত টু টি নট, তাহলে এখানে টু টি নট কিউব, আর তাই তো হচ্ছে, কারণ এখানে চলে আসছে আমার টু টি নট, এখানে টু টি নট স্কোয়ার, তাহলে ফোর টি নট কিউব হবে। এখানে আসছে টু টি নট স্কোয়ার ইন্টু টু টি নট, আর এদিকে টি মাইনাস টি নট। ঠিক আছে, একটা কে কনস্ট্যান্ট আছে, একটা কনস্ট্যান্ট আছে, তাহলে ডেল্টা থিটা বাই ডেল্টা টি ইকুয়ালস টু, তাহলে এখানে হয়ে গেল ফোর টি নট কিউব ইন্টু একটা কনস্ট্যান্ট কে টি মাইনাস টি নট। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডেল্টা থিটা বাই ডেল্টা টি ইকুয়ালস টু বা প্রপোর্শনাল টু টি মাইনাস টি নট। এইটাই হচ্ছে আমার নিউটনের শীতলীকরণ সূত্র, যে বস্তুর উষ্ণতা যখন সারাউন্ডিং বা রুম টেম্পারেচারের সঙ্গে প্রায় কাছাকাছি চলে আসে তখন বস্তু দ্বারা তাপ বর্জনের বা উষ্ণতা, বস্তুর উষ্ণতা হ্রাসের হার বস্তুর উষ্ণতা এবং পারিপার্শ্বিক বা সারাউন্ডিং এর উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক, অর্থাৎ পার্থক্য যত কমবে, উষ্ণতার পার্থক্য যত কমবে তত উষ্ণতা হ্রাস কমতে থাকবে। ঠিক আছে, উষ্ণতা হ্রাস তত কমতে থাকবে, মানে উষ্ণতা হ্রাসের হার তত কমতে থাকবে। আমি যদি এখানে ডেল্টা থিটা বাই ডেল্টা টি নিই, এদিকে নিই যদি আমি টি মাইনাস টি নট, ঠিক আছে, সরি টি নিই, যদি টি নিই তাহলে কি হবে, এরকম একটা গ্রাফ আসবে, বা সময়ের সাথে যদি আমি করি তাহলে এরকম একটা গ্রাফ আসবে। ঠিক আছে, এরকম একটা গ্রাফ আসবে, কারণ এক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে কি, যে সময়ের সঙ্গে সঙ্গে যত উষ্ণতা কমবে, বস্তুর উষ্ণতা কমবে এবং সেটা পারিপার্শ্বিকের উষ্ণতার কাছাকাছি আসবে, তত এই রেটটা ফল করবে, তত এই রেটটা কি হবে, ফল করবে, এবং এটা এক্সপোনেনশিয়ালি ফল করবে। প্রথমে একটা ভ্যালু ছিল, তারপর সেখান থেকে ফল হওয়া স্টার্ট হবে। ঠিক আছে, সেখান থেকে ফল হওয়া স্টার্ট হবে। এবং আরেকটা জিনিস বলা যায় যেটা, সেটা আমরা এখানে উষ্ণতাকেও ডিরেক্টলি লিখতে পারি, উষ্ণতা পরিবর্তন হয় না, উষ্ণতাকেও ডিরেক্টলি লিখতে পারি, উষ্ণতা আর এদিকে সময়। তাহলে কি হবে, প্রথমে অল্প যখন ছিল তখন উষ্ণতা হু করে কমছিল, তারপর এইভাবে স্ট্যাগার করে যাবে, মানে লাস্টের দিকে গিয়ে দেখা যাবে যে অনেকক্ষণ পরে গিয়ে অনেক অল্প উষ্ণতা কমলো, অনেকক্ষণ পরে গিয়ে অল্প উষ্ণতা কমলো, কারণ বস্তু উষ্ণতার লস করতে 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 সারাউন্ডিং এর প্রায় কাছাকাছি চলে এসছে। ভাই তোর কাছে যদি বেশি টাকা থাকে, তুই ধর 500 টাকা নিয়ে ঘুরতে বেরিয়েছিস বা 1000 টাকা নিয়ে ঘুরতে বেরিয়েছিস, তোর কাছে প্রথমে 1000 টাকা আছে দেখে তুই ফাট করে একটা ক্যাব বুক করে ফেলি, 500 টাকা খরচ করে ফেলি, এইবার তোর মনে হবে আরে আমার তো খরচ হয়ে গেছে অনেক, এবার আমাকে একটু সমঝে চলতে হয়, মানে যত তুই ছেড়ে দিলি, রিলিজ করে দিলি, তত তোর খরচ করার টেন্ডেন্সিও কমে গেল। মাসের প্রথম দিকে আমাদের মাইনে ফাইনে পেলে প্রচুর খরচা করি,
ঠিক আছে, পকেট মানি পাই বা কেউ যারা স্যালারিড পার্সন যারা মাইনে পায় তারা তো খরচ করে, কিন্তু যেই মাসের আস্তে আস্তে মিডিল বা শেষের দিকে আসতে শুরু করে তখন মনে হয় এবার একটু খরচটা কমাই, কারণ আমার খরচা তো অলরেডি করে ফেলেছি। তো যত তুই ছাড়বি তত তোর ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি কমবে। এখানেও তাই, যত হিট রিলিজ হবে তত হিট রিলিজের টেন্ডেন্সি কমবে। নিউটনের শীতলীকরণ সূত্র বেসিক্যালি এটাই বলতে চাইছে। ঠিক আছে, তো আমরা মোটামুটি হিটেরও সবকটা জিনিস, যে কটা ইম্পর্টেন্ট প্রুফ বা ডেরিভেশন করে ফেললাম খুব শর্ট টাইমের মধ্যে। হিট সেকশনটা কমপ্লিট, আমাদের আর বাকি থাকছে কেটিজি, থার্মোডাইনামিক্স এবং অসিলেশন ওয়েভ। খুব তাড়াতাড়ি এইগুলো কমপ্লিট করে দেবো, খুব ভালো করে প্র্যাকটিস কর। অল দ্য বেস্ট টু অল অফ ইউ।